আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ আমি যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম হলো আই স দ্য ডেভিল। এই মুভিটা 2010 সালে রিলিজ করেছিল। বন্ধুরা, আজকের মুভিটা ভীষণ টান উত্তেজনা এবং রোমাঞ্চে ভরপুর। তাই চলুন আর দেরি না করে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যায়। মুভির শুরুতে আমরা একটা স্কুল ভ্যানকে দেখতে পাই, যেটা একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। তার সাথে আমরা এটাও দেখতে পাই যে সেই রাস্তার কোণে একটা অন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওই গাড়িটা বোধহয় ওখানে এই জন্য দাঁড়িয়েছিল কারণ ওই গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। গাড়িতে আমরা একটা মেয়েকে বসে থাকতে দেখি। সে ফোনে তার হুবু স্বামী কিমসোর সাথে কথা বলছিল। সেই সময় ওই ভ্যানের ড্রাইভার মেয়েটির কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এখানে এভাবে একা বসে আছো কেন? গাড়ির মধ্যে তখন মেয়েটি বলে, আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে আর আমি কার মেকানিককে কল করে দিয়েছি, তারা যে কোনো সময় এখানে চলে আসবে। কিন্তু সেই লোকটা তাও জোর করে মেয়েটিকে বলে যে দাঁড়াও, আমি তোমার গাড়িটা দেখে নিচ্ছি। অন্যদিকে ফোনে থাকা তার হুবু স্বামী মেয়েটিকে সাবধান করে দেয় ওই লোকটির ব্যাপারে আর বলে যে তুমি নিজের খেয়াল রেখো। আর কিছুক্ষণ কথা বলার পরে সে ফোন রেখে দেয়। তখনই সে ভ্যান ড্রাইভার আবার মেয়েটির কাছে আসে আর তাকে বলে তার গাড়ির চাকা পুরোপুরি বসে গেছে। তখন সে মেয়েটি বলে, সাহায্যের জন্য অনেক ধন্যবাদ, এখনই হয়তো কার মেকানিক থেকে কেউ এসে যাবে। তারপর সেই লোকটা নিজের গাড়িতে গিয়ে বসে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই লোকটা ওখান থেকে গাড়ি চালিয়ে চলে যায় না, ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। এতে ওই মেয়েটিরও সন্দেহ হয়। মেয়েটি গাড়ি স্টার্ট করতে যাচ্ছিল, তার আগে ওই লোকটি এসে হাতুড়ি দিয়ে মেয়েটির গাড়ির সামনের কাছে হামলা করে দেয় আর তারপর গাড়ির ভেতরে গিয়ে ওই মেয়েটিকেও আহত করে দেয়। তারপরে ওই লোকটা মেয়েটিকে নিজের সাথে নিয়ে যায়। মেয়েটি যখন জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে যে এই লোকটা তাকে মেরে ফেলবে। তখন মেয়েটি ওই লোকটির কাছ থেকে নিজের আর নিজের সন্তানের জন্য প্রাণের ভিক্ষা চায়। কিন্তু সেই লোকটা তার একটা কথাও শোনে না আর তাকে খুব নৃশংসভাবে হত্যা করে আর তার বডির টুকরোগুলো আলাদা আলাদা করে ফেলে। এর কিছুদিন পর থেকেই পুলিশ মেয়েটির শরীরের বিভিন্ন টুকরো খুঁজে পায়। এখানে সে মেয়েটির বাবা চলে আসে, যে নিজে একজন ডিটেকটিভ ছিল। সে পুরো ব্যাপারটি ভীষণ হতবাক হয় এবং দুঃখীও হয়ে যায়। সে এটাই ভাবতে থাকে যে সে নিজে একজন ডিটেকটিভ হওয়া সত্ত্বেও তার মেয়েকে বাঁচাতে পারল না। এরপর সেখানে কিমসো আসে, যে ওই মেয়েটির হুবু স্বামী ছিল। সে ওই মেয়েটিকে ভীষণ ভালোবাসতো, কিন্তু নিজের ফিলিংস কারোর সাথে শেয়ার করে না আর সে ভীষণভাবে চুপ করে যায়। এবার আমরা দেখতে পাই কিমসো নিজের কাজের জায়গা থেকে 2 সপ্তাহের জন্য ছুটি নেয়। কিমসো একটা ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করত। পরবর্তী দৃশ্যে আমরা কিমসোকে একজন এজেন্টের সাথে দেখা করতে দেখি। সেই এজেন্ট কিমসোকে একটা ক্যাপসুল দেয় আর বলে ওই ক্যাপসুলটা যদি কারোর বডির মধ্যে থাকে তাহলে তার লোকেশন আমরা ডিটেক্ট করতে পারি এবং তার সমস্ত কথাবার্তা আমরা শুনতে পারি। এবার কিমসো ওই মেয়েটির বাবার সঙ্গে দেখা করে, যে নিজেও একজন ডিটেকটিভ ছিল। সে কিমসুকে কিছু এইরকম মানুষের ব্যাপারে ইনফরমেশন দেয় যারা এর আগেও এই ধরনের কাজ করেছে। কিমসু সেখান থেকে ইনফরমেশন নেয় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এবার কিমসো ওই লোকগুলোকে খোঁজ করা শুরু করে। এরপর আমরা দেখতে পাই যে কিমসো 2টো লোককে খুব খারাপভাবে অত্যাচার করে। তারপর সে বুঝতে পারে যে এদের জনের মধ্যে কেউই এই সব কিছুতে জড়িত নয়। এরপর ইনফরমেশনের দেওয়া সে তৃতীয় ব্যক্তির ব্যাপারে সে খোঁজ খবর করতে শুরু করে এবং সেখানে দেওয়া অ্যাড্রেসে সে পৌঁছায়। যখন সে সেখানে অনুসন্ধান চালাতে শুরু করে তখন সে সেখানেই মেয়েদের কিছু জিনিসপত্র দেখতে পায়। এরপর খুঁজতে খুঁজতে কিমসো সেখানে ওই মেয়েটির রিং পেয়ে যায়। ওই মেয়েটির আংটি ওখানে দেখে কিমসো খুব আবেগী হয়ে পড়ে, কিন্তু তার সাথে সে এটাও বুঝে যায় যে এই বাড়িটাই আসলে ওই খনির বাড়ি। এরপর সিন এখান থেকে চেঞ্জ হয়ে যায়। আমরা সেই কিলারগুলোকে দেখতে পাই যে নিজের স্কুল ভ্যানের মধ্যে কিছু মেয়েদেরকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। গাড়ির মধ্যে জ্যাংয়ের একটা মেয়েকে পছন্দ হয়ে যায়। এই জন্য না যে সে মেয়েটার প্রতি আকর্ষিত হয়েছে বা মেয়েটাকে তার ভালো লেগেছে, বরঞ্চ এই জন্য কারণ সে ওই মেয়েটিকে গ্রাফ করার কথা ভাবছিল। তারপর আমরা দেখতে পাই যে তার ভ্যান থেকে একটা মেয়ে মিসিং হয়ে গিয়েছিল। জ্যাং ওই মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেই মেয়েটার দিকে এগোচ্ছিল আর তখনই কেউ তাকে পিছন থেকে ডাকে। জ্যাং নিজের নাম শুনে বাহির দিকে যায় আর কিমসোকে দেখতে পায়। জ্যাং কিমসোকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে একা এসেছো? কিমসো তার কোনো কথার উত্তর দেয় না। জ্যাং এর মনে হয় যে সে কোনো পুলিশ অফিসার আর সেই ব্যাপারটাই ভীষণ অবাক হয়ে যায় যে কোরিয়ান পুলিশ তাকে এত তাড়াতাড়ি কি করে ধরে ফেললো। জ্যাং কোনো উত্তরের অপেক্ষা না করে জোরে জোরে দৌড়াতে দৌড়াতে তার দিকে হামলা করতে যাচ্ছিল আর তখনই উল্টো কিমসো তার উপর হামলা করে দেয়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ মারপিট চলে। তারপর কিমসো একটা বড় প্লাস্টিক দিয়ে জ্যাং এর মুখটা চেপে ধরে। সে হয়তো দম বন্ধ হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যেত, কিন্তু তখনই কিমসো তাকে ছেড়ে দেয়। তারপর কিমসো একটা বড় পাথর দিয়ে জ্যাংকে মারতে থাকে। তারপর কিছু একটা ভেবে সে তাকে আবারও ছেড়ে দেয় আর সেই এজেন্ট তাকে যে ক্যাপসুলটা দিয়েছিল কাউকে ট্র্যাক করার জন্য সেটা তার মুখের ভিতর পুরে দেয়। যখন জ্যাংয়ের জ্ঞান ফিরে তখন সে দেখে তার কাছে একটা টাকার খাম পড়ে আছে।
এই টাকাগুলো দেখে সে খুব অবাক হয়ে যায় আর সে ভাবে কিমসো হয়তো কোনো সাইকো আর সে ওখান থেকে চলে যায়। তারপর রাস্তায় সে একটা ট্যাক্সি দেখতে পায়। সে ওই ট্যাক্সির থেকে লিফট চায়, কিন্তু ট্যাক্সির সেই লোকটা তার মতো একজন কিলার ছিল যে কাউকে মেরে কোথাও একটা ফেলতে যাচ্ছিল। তার গাড়ির পিছনে একটা লাশ ছিল আর সে সেটাকে সরিয়ে ফেলতে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কিমসো জ্যাং এর পিছু করছিল সেই ট্রাকারের সাহায্যে। এরপর জ্যাং একটা ক্লিনিকে যায়, সেখানে তার দৃষ্টি একটা মেয়ের উপর পড়ে যে একজন নার্স ছিল। জ্যাং সে মেয়েটিকে থ্রেট করা শুরু করে আর ওই মেয়েটি জ্যাংকে অনুরোধ করছিল যাতে সে তাকে ছেড়ে দেয়, কিন্তু জ্যাং একজন সাইকো ছিল, সে তাকে যেতে দেয় না। ততক্ষণে সেখানে কিমসো চলে আসে। কিমসো পিছন দিক থেকে এসে জ্যাং এর মাথায় আঘাত করে আর তারপর সে তাকে প্রচুর মারে। জ্যাং এর অবস্থা যখন মৃতপ্রায় হয়ে গিয়েছিল তখন কিমসো আবার জ্যাংকে ছেড়ে দেয় আর সেই নার্সকে বলে তুমি এর ফার্স্ট এড করবে। কিমসো জ্যাং এর কানে কানে বলে যে এটা এখনই শেষ হবে না, বরং এরপর তো আরো অনেক কিছু খারাপ হবে, তুমি শুধু অপেক্ষা করো। কিমসো জ্যাং এর পায়ে আঘাত করে আর খুব বাজেভাবে তাকে আহত করে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে জ্যাং একটা গাড়ি থেকে হামাগুড়িতে নিচে নামে, কারণ তার পা খুব বাজেভাবে আহত হয়ে গিয়েছিল আর কষ্টে সে জোরে জোরে কাঁদতে থাকে। এরপর জ্যাং কিমসোর ব্যাপারে ভাবতে থাকে, কিভাবে কিমসো প্রত্যেকবার জেনে যায় যে সে কোথায় আছে আর কি করছে আর সে তাকে কেনই বা মারতে চায়। তারপর জ্যাং এর মনে হয় যে সে হয়তো এদের মধ্যেই কারোর একজন কাছের মানুষ যাদেরকে সে নিজের হাতে মেরেছে। আর তার সাথেই আমরা এটাও দেখতে পাই যে এখন জ্যাং এর এটা সন্দেহ হয় যে নিঃসন্দেহে তার শরীরে কোথাও ট্রান্সমিটার লাগানো আছে। সে নিজের জুতা আর গাড়ি চেক করে, কিন্তু সে ওখানে কিছুই পায় না। সে উঠে নিজের গাড়ি থেকে অন্য কোথাও দূরে চলে যায় আর তারপর সে গাড়ি চেঞ্জ করে নেয়। এখান থেকে সিন কিমসোর কাছে আসে, সেখানে আমরা দেখতে পাই কিমসোর কাছে ওই মেয়েটির বাবার কল আসে আর সে বলে যে তুমি ওই কিলারের পিছু করা ছেড়ে দাও, তার সাথে যা কিছু করার সেটা পুলিশ করবে। কিমসো সেটা চায় না, কিমসো তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে চায়। এরপর আমরা জ্যাং এর ঘরে দুজনকে দেখতে পাই, যার মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে ছিল যারা জ্যাং এর মতোই ছিল, মানে তারাও এক একজন কিলার। জ্যাং তার নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে। তখন জ্যাং এর বন্ধু বলে যে হয়তো তুমি যাদেরকে খুন করেছো তাদের মধ্যে একজনের কাছের মানুষ। নিজের বিছানায় শুয়ে জ্যাং ভাবতে থাকে যে এটা কে হতে পারে, আর তখনই তার একটা আংটির কথা মনে পড়ে যেটা সে কিমসোর হাতে দেখেছিল। এখন যেন সবকিছু বুঝতে পারে যে তাকে কেন মারা হচ্ছিল। জ্যাং এর ঘরে একটা মেয়ে ছিল যাকে জ্যাং আটকে রেখেছিল। জ্যাং এর বন্ধু তাকে কিচেনের দিকে নিয়ে যাচ্ছিল, তার সাথে কিছু খারাপ ঘটনা ঘটার আগেই কিমসো সেখানে পৌঁছে যায়। জ্যাং এর বন্ধু এতে খুব অবাক হয়ে যায় আর সে জিজ্ঞেস করে তুমি কোনো রকম আওয়াজ না করে এখানে কি করে ঢুকলে, কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে খুব মারধর করতে থাকে। ধস্তাধস্তির আওয়াজ শুনেই জ্যাং সেখানে এসে যায়, কিন্তু কিমসো কাউকে ছাড়ে না। জ্যাং এর বন্ধুকে সে খুব বাজেভাবে আহত করে দেয়, তারপর সে জ্যাংকেও মারতে থাকে। পরের দিন সকালে জ্যাং এর বাড়িতে পুলিশ চলে আসে আর সেখান থেকে সবাইকে নিয়ে আসে। প্রথমে তাদের হসপিটালে আনা হয় কারণ তারা সবাই খুব বাজেভাবে আহত ছিল। হসপিটালে কিমসোর সাথে দেখা করতে তার সে বন্ধু আসে যে তাকে সে ক্যাপসুল দিয়েছিল। কিমসোর বন্ধু তাকে জিজ্ঞেস করে যে তুমি একে ছেড়ে দিচ্ছ না কেন। কিমসো বলে এখনই না, যতক্ষণ না সে নিজের পাপের শাস্তি পাচ্ছে ততক্ষণ তাকে এই সব কিছু সহ্য করতে হবে। কিমসোর বন্ধু জিজ্ঞেস করে আমি তোমাকে যে ক্যাপসুলটা দিয়েছিলাম সেটা কাজ করছে তো। এতে কিমসো বলে যে হ্যাঁ সেটা কাজ করছে, যতক্ষণ না তার কনস্টিপেশন হচ্ছে ততক্ষণ সে ক্যাপসুলটা কাজ করবে। এখানে তাদের সমস্ত কথাবার্তা তাদের পাশের বেডে থাকা জ্যাং শুনে নেয়। কিমসো যখনই জ্যাং এর কাছে যায় তখন সে এমন একটা ভান করে যেন সে এখন অজ্ঞান অবস্থায় রয়েছে। কিমসো আবার জ্যাংকে এমন একটা জায়গায় রেখে আসে যেখানে জ্যাং আবার কোনো ভুল পদক্ষেপ নিলে কিমসো তাকে শাস্তি দিতে পারবে, কিন্তু জ্যাং এখন এরকম কিছু করে না, কারণ জ্যাং এখন জেনে গিয়েছিল যে তার শরীরে একটা ট্রান্সমিটার লাগানো আছে। এখন জ্যাং জানতো কিমসো তাকে শুনতে পাচ্ছে, তাই সে বলে যে আমি আমার পুরো জীবনে এরকম কোনো খেলা খেলিনি, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তার সাথে জ্যাং এটাও বলে যে এই খেলাটা খেলতে খুব মজা আসবে। এরপর জ্যাং কিমসোকে এমন একটা কথা বলে যেটা শুনেই কিমসো হতবাক হয়ে যায়। জ্যাং কিমসোকে বলে আমি জানি তুমি কোন মেয়েটার জন্য আমার সাথে এরকম করছো, তোমাকে আমি এটাও বলে দেই যে সেই দিন ওই মেয়েটি শুধু নিজের না বরং নিজের এবং নিজের সন্তানের জীবনের জন্য আমার কাছে ভিক্ষা চেয়েছিল, কিন্তু বোধহয় এই কথাটা তুমি জানো না। এবার জ্যাং নিজের শরীর থেকে ট্রান্সমিটারটা বের করার জন্য একটা মেডিকেল শপে যায় আর সেখান থেকে সে লুজ মোশনের ওষুধ কিনে নেয়। সে ক্যাপসুলটা জ্যাং বের করার পর সেটা সে অন্য একজনের শরীরে ট্রান্সফার করে দেয়। আর কিমসোর এই সমস্ত কিছুর ব্যাপারে কোনো ধারণাই ছিল না। এখন কিমসো জানতো না যে সে কি করবে, তাই সে হসপিটালে জ্যাং এর বন্ধুদের কাছে যায় যারা সেখানে অ্যাডমিট ছিল। জ্যাং এর বন্ধু কিমসোকে বলে হয়তো তুমি তার মস্তিষ্ক পড়তে পারোনি, এখন জ্যাং তোমার গার্লফ্রেন্ডের পরিবারের ক্ষতি করবে, আর তারপর যদি তুমি ওকে ধরেও নাও ওর কিছু যায় আসবে না। হসপিটাল থেকে বেরোনোর সময় কিমসোর কাছে তার বন্ধুর কল আসে, সে তাকে বলে
জ্যাং ওয়্যারলেসের মাধ্যমে জানিয়েছে যে সে খুব বড় একটা কিছু করতে চলেছে, আর এরপর যদি পুলিশ তাকে ধরেও নেয় তার এতে কিছু যায় আসবে না। কিমসো তার বন্ধুকে জ্যাং এর লোকেশন পাঠাতে বলে। কিমসো এরপর খুব জোরে গাড়ি চালাতে শুরু করে। কিমসো যখনই জ্যাং এর লোকেশনের ব্যাপারে জানতে পারে তখন সে চিন্তিত হয়ে যায়, কারণ এখন কিমসোর এটা বিশ্বাস হয়ে গিয়েছিল যে জ্যাং এখন তার পরিবারকে শেষ করে দিবে। কিমসো যখনই তার গার্লফ্রেন্ডের বাড়ি পৌঁছায় সেখানে গিয়ে সে ভীষণ দুঃখী হয়ে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডের বাবাকে জ্যাং খুব বাজেভাবে আহত করে দিয়েছে আর তার বোনকে পুরোপুরি মেরে ফেলেছে। কিমসোর এখন এটা ভেবে আফসোস হয়, যদি সে জ্যাংকে আগেই মেরে ফেলতো তাহলে সব কিছুই হতো না। এখন জ্যাং নিজেকে পুলিশের হাতে তুলে দিতে চায়, কারণ সে জানতো যে কিমসো তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে। জ্যাং পুলিশকে ফোন করে আর তার নিজের লোকেশন বলে, আর সেই লোকেশনে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে। এখানে পুলিশরা অলরেডি তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু জ্যাং যে এরকম ভেবেছিল সেরকম একদমই হয় না। পুলিশ জ্যাংকে ধরার আগেই কিমসো সেখানে গাড়ি নিয়ে চলে আসে। কিমসো জ্যাংকে গাড়ির মধ্যে টেনে নেয় আর তারপর তাকে সেখানেই নিয়ে যায় যেখানে জ্যাং কিমসোর গার্লফ্রেন্ডকে মেরেছিল। কিমসো জ্যাংকে সেই জায়গায় বেঁধে রাখে যেখানে জ্যাং প্রত্যেকটা মেয়েকে মারত। তারপর কিমসো জ্যাংয়ের উপর প্রচন্ড অত্যাচার করে। এখন এই অত্যাচার থেকে জ্যাং নিষ্কৃতি পেতে চাচ্ছিল। জ্যাং কিমসোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে মেরে কেন ফেলছো না? তখন কিমসো বলে, তোমার মৃত্যু এভাবে নেই, তোমার মৃত্যু সেভাবেই লেখা আছে যেরকম আমি তোমাকে দেব। এখানে তুমি নিজের জীবনের সবচেয়ে বেশি কষ্টকর মুহূর্ত পাবে। যেভাবে তুমি লোকদের কষ্ট দিয়ে মেরেছো সেই কষ্টটাই এখন তোমাকে অনুভব করতে হবে। জ্যাং কিমসোকে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, না মারার জন্য। তুমি এর আগে আমাকে অনেক কষ্ট দিয়েছো। এর উত্তরে কিমসো বলে, এইসব কথাগুলো এর আগে তুমি অন্য লোকদের মুখ থেকে শুনেছো, আর আজ তুমি এগুলো নিজে বলছো। এবার বলো কেমন লাগছে তোমার? জ্যাং বলে, আমার মধ্যে কোনো কষ্ট নেই, কথাটা তুমি আগে থেকেই জানো। এরপর তুমি আমাকে মেরে ফেলো বা না মেরে ফেলো, আমার কিছু যায় আসে না। এরপর কিমসো ওখান থেকে উঠে যায় আর একটা দড়ি দরজার সঙ্গে বাঁধে, আর সেই দড়ির একটা দিক সে জ্যাংয়ের মুখের মধ্যে দিয়ে দেয়। আসলে জ্যাংকে যেখানে বসিয়ে রাখা হয়েছিল তার উপর একটা খুব বড় ব্লেড ছিল। যদি জ্যাং কোনো কথা বলে তাহলেও সে মারা যাবে, আর যদি কেউ দরজা খুলে তাহলেও সে মারা যাবে। কিমসো সেখান থেকে বেরিয়ে যেতেই জ্যাংয়ের বাড়ির বাইরে একটা ট্যাক্সি আসে, আর সেই ট্যাক্সি থেকে তার বাড়ির লোক বেরোয়। তার বাড়ির লোক সে দরজার দিকে এগোচ্ছিল। জ্যাং তাদেরকে আটকাতে চাইছিল, চেঁচিয়ে বলতে চাইছিল যে তারা যেন দরজা না খুলে, কিন্তু সে যদি কথা বলে তাহলেও সে মারা যাবে। আর যখন তার পরিবারের লোকেরা দরজাটা খোলে তখন সেই ব্লেডটা তার মাথার উপর পড়ে যায় আর তার মাথা কেটে গিয়ে সে ওখানেই মারা যায়। এখন এখানে আমরা দেখতে পাই কিমসো সেই সমস্ত আওয়াজ, সেই সমস্ত কিছু নিজের কানে শুনছে যে কষ্টটা সে জেনকে দিয়েছিল। তারপর সে খুব জোরে জোরে কাঁদতে থাকে, কারণ সে নিজের বদলা নিয়ে নিয়েছিল, কিন্তু তাও সে নিজের গার্লফ্রেন্ড ও তার গার্লফ্রেন্ডের পুরো পরিবারকে হারিয়ে ফেলেছিল। সে নিজের গার্লফ্রেন্ডকে খুব মিস করে। মুভির শেষে আমরা দেখতে পাই জ্যাং, যে নিজে একজন ডেভিল ছিল, সে নিজেও একজন ডেভিলকে এখন দেখে নিয়েছিল। এখানেই এই মুভি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের মুভির এক্সপ্লেনেশনটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আবার ফিরে আসবো পরবর্তী মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।